হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসার টেস্ট পেপার সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্স এর 2 মার্কের পেজ 232-এর 2 মার্কের যতগুলো কোশ্চেন সে সমস্ত কোশ্চেনে আমি আজকের এই ভিডিওয়ে আলোচনা করব। এই ভিডিওর কোশ্চেন অ্যান্সারগুলোর বলার আগে তোমাদের বলবো, যদি চ্যানেল নতুন থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, এবং যারা পিডিএফ নিতে চাও তাহলে আমি এই ভিডিওর ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখানে জয়েন হয়ে পিডিএফটা নিতে পারো। ওকে, তাহলে অ্যান্সারগুলো, আর যা বলো যে না আমি ইউটিউবে দেখে নিয়ে নেবো, তাহলে সেটা করতে পারো। তো শুরু করা যাক। ফার্স্ট যে কোশ্চিন 2 মার্কের মধ্যে, অর্থাৎ 3.1-এর ফার্স্ট যে কোশ্চিন সেটা হচ্ছে স্থিতিশীল উন্নয়ন কী। স্থিতিশীল উন্নয়ন কী? অ্যান্সার হবে যে প্রাকৃতিক সম্পদকে সম্পূর্ণরূপে নিঃশেষ না করে যখন মানব জাতির উন্নয়নের কাজে সুনিয়ন্ত্রিত উপায়ে যে সম্পদের আহরণ ও ব্যবহার করা হয় তখন তাকে স্থিতিশীল উন্নয়ন বলে। আশা করছি বুঝতে পেরেছো, ঠিক আছে। তারপরে কোশ্চিন ছিল অথবা দিয়ে, যে কোশ্চিনটা আছে সেটা হচ্ছে যে বিশ্ব উষ্ণায়ন কী। বিশ্ব উষ্ণায়ন কী? বিশ্ব উষ্ণায়ন কী? কী আছে যে মানব জাতির বিবিধ ক্রিয়াকলাপে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসগুলির পরিমাণ ক্রমাগত বাড়তে থাকায় বায়ুমণ্ডলের উষ্ণতা ক্রমশ বেড়ে চলেছে। গ্রিনহাউস গ্যাসগুলির প্রভাবে সারা বিশ্বজুড়ে ক্রমাগত উষ্ণতার বৃদ্ধির ঘটনাকে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন বলে। ওকে, তারপরে আকাশকে নীল দেখায় কেন? আকাশকে নীল দেখায় কেন? আর যে কেউ এই ভিডিওর পিডিএফটা নিতে চাও তাহলে তোমাদের বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে আমি এই পিডিএফটা আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। শুধুমাত্র আমি পাসওয়ার্ডটা বলছি না, সেই পিডিএফটা নেওয়ার জন্য পাসওয়ার্ডটা আমি এই ভিডিওর মাঝখানে কোনো এক জায়গায় বলবো, তোমরা সেখানে পাসওয়ার্ডটা নিয়ে তোমরা সেটা পিডিএফটা কালেক্ট করতে পারো। ওকে, তো তোমাদের বলবো ভিডিওটা আমি পাসওয়ার্ডটা বলছি না, কারণ যে আমারও একটু অস্টেম দরকার, তার জন্য তোমাদের বলছি ভিডিওটা দেখতে থাকো। পাসওয়ার্ডটা আমি তোমাদের বলে দেবো যে পিডিএফটা তুমি কিভাবে কালেক্ট করবে। ওকে, তাহলে কি কোশ্চেন বললাম যে আকাশকে নীল কেন দেখায়? অ্যান্সার বলছে যে বেগুনি ও নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম, তাই আকাশে এই আলো দুটির বিক্ষেপণ বেশি হয়। আবার আমাদের চোখ বেগুনি অপেক্ষা নীল বর্ণের আলোর প্রতি অধিক সংবেদনশীল, তাই আকাশ নীল দেখায়। তারপরে এই 3.3 কোশ্চিনেরই অথবা দিয়ে কোশ্চিন কী ছিল যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কীভাবে আলোর গতিবেগের উপর নির্ভর করে? কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কীভাবে আলোর গতিবেগের উপর নির্ভর করে? অ্যান্সার হবে আলোর গতিবেগ বাড়লে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক বাড়ে। ওকে, তারপরে নেক্সট কোশ্চিন, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি লেখো। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি লেখো। কে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি লিখতে বলেছেন যে বাম হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ তর্জনী মধ্যমাকে পরস্পরের সমকোণে রেখে প্রসারিত করলে যদি তর্জনীর চৌম্বক ক্ষেত্রের অভিমুখ এবং মধ্যমার তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, তবে বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিবাহীর গতির অভিমুখ বা পরিবাহীর ক্রিয়াশীল বলের অভিমুখ নির্দেশ করে। এটি হচ্ছে আমাদের ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। ওকে, তারপরে নেক্সট কোশ্চিন বলছে আধুনিক পর্যায় সূত্রটি লেখো। আধুনিক পর্যায় সূত্রটা হচ্ছে যে বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক ভরের সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। তারপরে বলছে আয়নীয় শক্তি কাকে বলে? 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে ওই মোলের আয়নীকরণ শক্তি বলে। ওকে, তারপরে কোশ্চিন বলেছে নিচের যৌগগুলির মধ্যে কোনটা তড়িৎযোজী আর কোনটা সমযোজী বলেছে। ঠিক আছে, তো তড়িৎযোজী যৌগটা হবে NH3 প্রথমেরটা, আর বাকি সবটা হবে সমযোজী। আশা করছি বুঝতে পেরেছ। তারপরে নেক্সট কোশ্চিনে আসি, ইথিনের অণুর ইলেকট্রন ডট গঠন। তোমরা ছবিটা একবার ভালো করে দেখে নাও কীভাবে সেই ইলেকট্রন ডট গঠনটা দেখাতে হবে বা কীভাবে আঁকতে হবে। যদি বলে ইথিন অণুর ইলেকট্রন ডট গঠন দেখাও, তোমাকে এই ছবিটা আঁকতে হবে। ঠিক আছে, এই ছবিটা আঁকতে হবে। তারপরে নেক্সট কোশ্চেন বলেছে যে কার্যকরী মূলক গঠিত সমবায়তা বলতে কী বোঝো? কার্যকরী মূলক গঠিত সমবায়তা বলতে কী বোঝো বলছে, অ্যান্সার হবে একই আণবিক সংকেত বিশিষ্ট একাধিক যৌগে বিভিন্ন কার্যকরী মূলকের উপস্থিতির জন্য যে সমবায়তা সৃষ্টি হয় তাকে কার্যকরী মূলক গঠিত সমবায়তা বলে।
তারপরে যেমন উদাহরণ যে বলছে, আমি এটা পড়ছি না, তোমরা একবার দেখে নাও, এটা পুরোটা উদাহরণটা লিখে নেবে, ঠিক আছে? বা বইও আছে কার্যকরী মূলক গঠিত সমবায়িতা কাকে বলা হয়, তোমরা একটু দেখে নিও, সেখানে উদাহরণটা লিখতে পারো, ঠিক আছে? আমি যেটা লিখেছি সেটা লিখতে পারো। তো তোমরা এই উদাহরণটা তাহলে তোমরা একবার দেখে নাও, নিয়ে লিখে নাও, ওকে? তারপরে অথবা দিয়ে বলছে যে উদাহরণসহ অবস্থানগত সমবায়িতা কাকে বলেন? যে একই কার্বন শৃঙ্খলযুক্ত জৈব যৌগে প্রতিস্থাপিত পরমাণু বা কার্যকরী মূলকের ভিন্ন অবস্থানের জন্য যে সমবায়িতার সৃষ্টি হয় তাকে বা সেই তাকে অবস্থানগঠিত সমবায়িতা বলে। যেমন দিয়ে এই ছকটা উদাহরণটা লিখে নেবে, ওকে? তারপরে বলছে থার্মিক পদ্ধতিটি কি? উচ্চ উষ্ণতায় অক্সিজেনের প্রতি এল এর তীব্র আসক্তির জন্য কিছু কিছু ধাতুর যেমন Fe, Cr, Mn ইত্যাদি অক্সাইডকে অ্যালুমিনিয়াম চূর্ণ সহযোগে উচ্চ উষ্ণতা উত্তপ্ত করলে অক্সাইডগুলি এল দ্বারা অর্থাৎ অ্যালুমিনিয়াম দ্বারা বিভাজিত হয়ে গলিত ধাতুতে পরিণত হয়। এই পদ্ধতিকে গোল্ড স্মিডের থার্মিক পদ্ধতি বলে, ঠিক আছে? তারপরে অথবা দিয়ে নাইট্রোলিম কি? যে নাইট্রোলিম বা ক্যালসিয়াম সায়ানাইড এক ধরনের অজৈব যৌগ যার সংকেত হলো CaCN2। এটি সায়ানামাইড আয়নের ক্যালসিয়াম লবণ এর রাসায়নিক সার হিসেবে ব্যবহৃত হয়। এই বাণিজ্যিক হিসাবে এটি নাইট্রোলিম নামে পরিচিত। আশা করছি বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।